যেটা আপনার ভাগ্যে লেখা আছে এটা কিন্তু হবেই, সেই শোটা আমি নিয়ে নিতে পারবো না। আজকে যে আপনার সাথে আমি বসবো এটা তো আগে থেকে লেখা আছে, না হলে আপনার সাথে আমি আজকে বসতাম না। দেখা যায় যে প্রফেশনাল জেলাসি বলতে একটা বিষয় কিন্তু থাকে, সব জায়গায় থাকে, এবং অনেক সময় শোনা যায় যে এই প্রোগ্রামটা আমার কথা করার কথা ছিল, বাট এই প্রোগ্রামটা ও নিয়ে গেছে। সো এরকম কখনো ফেস করেছেন কিনা, যদি ফেস করেও থাকে? এটা আমি একটু বলতে চাই, এটা আসলে নিয়ে যাওয়া ব্যাপারটা অন্যরকম। একজন ক্লায়েন্ট যখন ফোন করেন বা একজন প্রতিষ্ঠান বা একটা টেলিভিশন থেকে যখন একজন প্রডিউসার ফোন করেন, একজন উপস্থাপককে করেন না, মিনিমাম 3 থেকে 4 জন উপস্থাপকের সঙ্গে তারা কথা বলেন। যাকে সুইটেবল মনে হয়, যার সঙ্গে সবকিছু মিলে যায়, তিনি কিন্তু উপস্থাপনাটা করেন। অনেক সময় হয় যে আমার এই বছরই হয়েছে, সেটা রাধুনির জন্য আমি একটা রিয়ালিটি শো করতে পারিনি, এবং ওই রিয়ালিটি শো এর ডেটটা আগে থেকে ফিক্সড করা ছিল, এবং যেহেতু ওইটার সাথে আমি যে প্রতিষ্ঠানটা স্পন্সর করছে তাদের সাথে আমার একটা লম্বা একটা দিনের একটা চুক্তি আছে। সো ওই শোটা হওয়ার কথা ছিল অক্টোবরে, বাট যেহেতু ওই শোটা অক্টোবরে হয়নি, দ্যাটস ওয়াই যখন এমন সময় শোটা শুরু হলো তখন আমি রাধুনির জন্য করতে পারছি না। সো ডেফিনেটলি ওটা তো, এটা যে উপস্থাপক করেছেন তার কিন্তু কোনো দোষ নেই, এটা তো তখন আমি করতে পারছি না, তিনি অনেক ভালো উপস্থাপক। সো এটা আসলে খুবই আমার কাছে মনে হয় লেম এক্সকিউজ যে আমার শো ও নিয়ে নিচ্ছে। নিয়ে কেউ আসলে কারোটা নিয়ে নেয় না, আল্লাহ যা রিজিকে যেটা রেখেছেন সে ওই শোটাই করেন। এটা আমার কাছে মনে হয় যেটা মানুষ ইচ্ছে করে বলে, যেটা আপনার ভাগ্যে লেখা আছে এটা কিন্তু হবেই, সেই শোটা আমি নিয়ে নিতে পারবো না। আজকে যে আপনার সাথে আমি বসবো এটা তো আগে থেকে লেখা আছে, না হলে আপনার সাথে আমি আজকে বসতাম না। সো ডেফিনেটলি আমার ভাগ্যে যেটা আছে সেটা আমি করছি, যেটা আমার ভাগ্যে নেই সেটা আমি করতে পারছি না। যেমন এবার আমি অনেক শো ক্যান্সেল করতে হয়েছে আমাকে, যেহেতু আমি একটা লম্বা সময় ধরে একটা শো নিয়ে গিয়েছিলাম, মানে অনেকগুলো কাজ বাদ দিতে হয়েছে। তো শো এর নামগুলো আমি মেনশন করছি না, কারণ এটা মেনশন করলে অন্য একটা মানুষকে ছোট করা হয়, এটা উচিত না আসলে আমার কাছে মনে হয়। চমৎকার বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। তো আমরা আপনাকে এবার এই উপস্থাপনা ছাড়া আর অন্য উপস্থাপনা, এবং অবশ্যই যেটা আপনার টিভিতে করা হয়েছে সেটা ছাড়া আমরা নাটক বা অন্য কোনো কিছু না, নাটক এবার করতে পারিনি কারণ সময় মিলাতে পারিনি। একটা জিনিস নিয়ে আমার একটু রিগ্রেট আছে এবার এই রাধুনি করতে গিয়ে, সেটা হচ্ছে যে সেরা রাধুনি আমার অসম্ভব পছন্দের প্রোগ্রাম ছিল, এবং আমার একটা থাকে না যে একজন উপস্থাপকের একটা ড্রিম থাকে যে কোনো একটা সময় এই শোটা আমি করব। এই শো কিন্তু মুনমুন আপু 2টো সিজন করেছেন, মারিয়া আপু একটা সিজন করেছেন, শ্রাবণ্য তহিদ একটা সিজন করেছেন, আমি এবার করলাম। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সো আমার কাছে এটা একটা ড্রিমের মতো ছিল, অ্যান্ড আমি খুবই হ্যাপি, খুবই লাকি যে এই বছর অনেকগুলো নতুন বিষয় ঘটেছে এবার সিজন 8-এ। যেমন আপনার এপিসোডের সংখ্যা বেড়েছে, এপিসোড এখন 37টি এপিসোড, আগে ছিল 27 এপিসোড। সো একজন প্রেজেন্টার পুরোটা সিজন করেছে, সেটা একটা নতুনত্ব আছে। টপ 3 পাওয়ার পর স্টুডিও রাউন্ড হয়েছে, এটা আগে ছিল না। তারপরে আমরা যখন গ্র্যান্ড অডিশন করেছি সেখানে 48 পার্টিসিপেন্ট নিয়ে করেছি, এটাও আগে ছিল না। সো অনেকগুলো চেঞ্জেস এবারে ছিল, এক্সাইটিং চেঞ্জ, এক্সাইটিং, হ্যাঁ এক্স্যাক্টলি। সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি মারিয়াপুর সাথে মাঝখানে কথা বলছিলাম, দেখাচ্ছিলাম যে আমাদের আলাদা লাউঞ্জ আছে, তো উনিও বলছিল যে তুমি খুব লাকি, এত কিছু পেয়েছো। সো সবচেয়ে বড় যে ব্যাপারটা হয় যে অনেক কিছু করতে গেলে অনেক কিছু হারাতে হয়। এরই মাঝে আমাকে ভিকি জাহেদ ভাইয়ার এডি ফোন করলেন এবং উনি জানালেন নতুন একটা কাজের কথা, এবং দেশের খুব স্বনামধন্য একজন অভিনয় শিল্পীর সাথে। সো আমি আসলে সেরা রাধুনির কাজটা করতে গিয়ে ওই কাজটা করতে পারিনি। পরে ভিকি ভাইকে আমি লিখেছি যে আমি মানে কি বলবো, যে আমি খুবই আপসেট, আই এম সো সরি যে আমি কাজটা করতে পারলাম না, কারণ আমার খুবই ইচ্ছে ভিকি জাহেদের সাথে কাজ করা, সেটা হয়নি। বাট ইনশাআল্লাহ হবে, কারণ আমি আমার ড্রিম প্রজেক্টের মধ্যেই ছিলাম, সেরা রাধুনির মধ্যে ছিলাম। সো আমি আমার টিমের প্রতি কৃতজ্ঞ। সেরা রাধুনি, মাছরাঙা, স্কয়ার, একই সাথে মিডিয়াকম, প্রত্যেকে খুব ভালো, মানে আমি খুব কমফোর্টলি কাজ করেছি, মানে কমফোর্টেবল ভাবে কাজ করেছি।